এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তিথি, কিছু মনে করো না বাবা। গাড়িতে তোমার যা আক্রোশ দেখেছি, তাতে তোমার হাতে আমার অসুস্থ ছেলেকে দিতে আমি পারছি না। তুমি কিছু হয়তো বলবে না, কিন্তু আমার ছেলে রেগে গিয়ে না জানি নিজেই নিজের ক্ষতি করে ফেলবে। তিতির আর কিচ্ছু বলতে পারেনি। চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। বেচারা ভয়ে আর রুম থেকেই বের হচ্ছে না। চৌকাঠ সে কখনোই বেরোবে না, অন্তত আজকের দিনে। লাবিবা খুব যত্ন করে মাহাদের শরীর মুছে দিয়ে একটা পাতলা ফতুয়া পরে নিল। তারপর সব কিছু নিয়ে বের হয়ে গেল। সেদিন আর তিতিরের সাথে মাহাদের তেমন কোনো কথা হলো না। কামরান সাহেব বাসায় নেই, কয়েকদিনের সফরে দেশের বাহিরে গেছেন। বাসার পরিস্থিতি মোটামুটি ভালো। বাতাসি সাবিনাকে নিয়ে মাহাদের রুমে আসলো। বাতাসি তিতিরকে বাহিরে যেতে বলতেই তিতির বলল, থাকি না দাদি। না, তুই যা, তোর থাকনের দরকার নাই। তিতির মন খারাপ করে চলে যেতেই বাতাসিও চলে গেল ওর পিছু পিছু। এবার মাহাদ সোজা সাপটা প্রশ্ন করলো সাবিনাকে, সাবিনা, আমার নাম নিয়েছিস কেন? তুই তো আমার মান সম্মান তুলোধনা করে ছাড়ছিস। পরিবার, স্ত্রী সবার কাছে কালার হয়ে গেছে। সমস্যায় পড়েছিস বুঝলাম, কিন্তু তাই বলে আমার নাম নিবি পাগলের মতো? সব জিনিস নিয়ে মজা করা ঠিক না, সেটা তুই জানিস না? সাবিনা ডুকরে কেঁদে উঠল মাহাদের কথায়। ভাইজান, আন্নের নাম না নিলে তারা এরে বাসা থাইকা বাইর কইরা দিত। আন্নে তো এরে মাফ করবেন, কিন্তু তারা তো করবো না। এরে মাফ কইরা দেন। আপা আন্নের সাথে রাগ করছে, শুধু শুধু এর জন্য এত কিছু হইল। স্বামী স্ত্রীর মাঝে এমন মনোমালিন্য হয়েই থাকে, পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? কারোর সাথে প্রেম ঘটিত কারণে এমন করেছিস? জানিস না এগুলো করা হারাম? মাহাদ কিছুটা চোখ মুখ শক্ত করেই কথাগুলো বলল সাবিনাকে। সাবিনা ভয়ে চুপসে গেল, আর কিচ্ছু বলতে পারল না। বসে থেকে মাথা নিচু করে কেঁদেই চলল। কে রে, বল, কার সাথে কি করেছিস? শেখের মানতে চাচ্ছে না তোকে? আমাকে বল, তোর বিয়ের ব্যবস্থা করে দেবো তার সাথে। আচ্ছা, বাচ্চা নিয়ে সমস্যা তো তোর? তোর বাচ্চার দায়িত্ব আমি নিলাম, তোকে কেউ কিছু বলবে না আমি বেঁচে থাকা অবস্থায়। এবার তো বল, তোর সাথে কি কি হয়েছে? কথাগুলো বলে সাবিনার দিকে চেয়ে রইল মাহাদ। আরে মাফ কইরা দেন ভাইজান। বলে সাবিনা উঠে রুম থেকে বের হয়ে গেল। মাহাদও আর কিচ্ছু না বলে ওকে সময় দিল। কিন্তু কিছুক্ষণ পর মাহাদের ফোনে একটা মেসেজ আসলো। সেটা দেখে মাহাদের মাথা ঘুরে গেল। এটা কি করে সম্ভব? শেষে সাবিনাকে চুপ করলো আমার বিরুদ্ধে। মাহাদ আর স্থির থাকতে পারল না। খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আল্লাহ সহায় হয় আমাদের উপর, এমন কিছু ঘটেও না যাতে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে না পারি। এভাবে মনমরা অবস্থায় প্রায় দিনটা কেটে গেল মাহাদের। কোনো কিছুতেই ওর মনটা বসছে না। রাতের দিকে নিসার উল্টাপাল্টা কথায় তিতির সাবিনার সাথে খুব খারাপ ব্যবহার করলো। এমনকি সাবিনার গালে দুটো থাপ্পড়ও মারল তিতির। সবার সামনে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো, দয়া করে আর আমার সংসারে নাক গলাতে এসো না। সমস্যা হয়েছে সবাইকে তা বলো, আমরা সবাই মিলে তার সমাধান করব। কিন্তু এভাবে চুপ থেকে আমাকে মেরে ফেলে দিও না। তোমার ভাইজান বড় উপকারী মানুষ, তাই তোমার সমস্যার জন্য আমাদের কথা বিন্দুমাত্র চিন্তা না করে সেখানে ঝাঁপিয়ে পড়বে। আমারও তো দুটো সন্তান আছে, তাদের কথা ভেবে হলো, দয়া করে কিছু তো বলো। সাবিনা সেদিন কোনো কথা বলেনি, শুধু চোখের জল ফেলেছে। বাতাসি সবার সামনে কেঁদে বলল, তিতি, সব কিছু না যাই না কিছু কইবি না মাইয়াটারে। আজ খুব খারাপ কাজ করছস তুই, তোর মাপ নাই। বাসায় এত কিছু হয়ে গেল, কিন্তু মাহাদের কানে কিছুই গেল না। রাত 2টা বাজে। মাহাদের চোখ কেবল লেগেছে, এমন সময় ওর ফোনটা ভাইব্রেশন করে কেঁপে উঠল। পাশে তিতির ঘুমিয়ে আছে। তিতিরকে না ডেকে অনেক কষ্টে ফোনটা কাছে এনে অন করে দেখলো এটা মেসেজ এসেছে আননোন নাম্বার থেকে। তাতে লেখা আছে, কানে হেডফোন দিয়ে লাইভ অনুষ্ঠান দেখ। মাহাদ বিস্মিত হয়ে কানে ইয়ারফোন গুঁজতেই ভিডিও কল এলো। বুকের ভেতর ইতোমধ্যে ধরফর করতে শুরু করেছে মাহাদের। সাবিনা ঠিক আছে? না না, ও তো বাসাতেই থাকবে।
কল রিসিভ করতেই যা দেখল তাতে মাহাদের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। বিছানায় বিবস্ত্র অবস্থায় সাবিনা পড়ে আছে। সাথে সাথে মাহাদ চোখ বন্ধ করে ফেলল। এই মাহাত, চোখ বন্ধ করলি কেন? এখনই চোখ খোল বলছি, না হলে ও আজ শেষ। মাহাদ চোখ খুলতে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। মুখ দিয়ে শব্দ বের হতেই অপর পাশের লোকটা মুখে হাত পুড়ে বলল, চুপ, একদম চুপ। কথা যদি মুখ দিয়ে বের করেছিস তাহলে তো বুঝতে পারছিস। মাহাদ আর কথা বলতে পারে না, স্থির চোখে চেয়ে থাকে। সাবিনাকে এত নির্যাতন করা হয়েছে যে ও উঠে দাঁড়াতে পারছে না। লোকটা সাবিনার চুলের মুঠি ধরে বলল, দেখ, তোর শখের ভাইজান তোরে এই অবস্থা দেখছে। সাবিনা আধা অচেতন অবস্থায় ওর শরীর হাত দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে গেল মাহাদের নাম শুনে। লোকটা এক জগ পানি এনে সাবিনার চোখে মুখে ঝাপটা দিতে ও পুরোপুরি সজাগ হয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। মাহাত, তুই তো অসহায়, নিজে তো চলতে পারিস না। আয় আয় না, ওকে বাঁচিয়ে নিয়ে যা। বুঝলি, তোর কাজের মেয়েটা অত্যন্ত চালাক। ওকে কয়েকবার দর্শন করেছি, তবু ওর এতে কোনো আফসোস নেই। ওর দুর্বলতা বলতেই কিছু নেই। আমি তো হয়রান হয়ে গিয়েছিলাম, একে কি করে বশ করি। শেষে যখন তোর ওপর হামলা করার কথা বললাম, তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ দেখলাম। এত ভয় ফেলে যে ভয়ে কেঁদে উঠল। তার মানে পৃথিবীতে তুই ওর সব থেকে দুর্বল জায়গা। লোকটা চোখ মুখ শক্ত করে সাবিনার কোমরের একটু পরে পরপর 5 বার ছুরিটা বসিয়ে দিয়ে চিৎকার করে বলল, তোকে আমি এভাবেই, ঠিক এভাবেই মারব। কি করব? তোকে তো পাচ্ছি না, তাই ওকে দিয়ে আমার মনের জ্বালা মেটাই। মাহাত ফুপিয়ে নিঃশব্দেই কেঁদে উঠল। হাত দুটো জোর করে অনুরোধ করে ইশারা করল, কিন্তু লোকটার এতটুকু দয়া হলো না, বরং ছুরি মারা জায়গায় চড়ে একটা লাথি বসিয়ে দিল। সাবিনার পুরো শরীর মোচড় দিয়ে ওঠে, কিন্তু কি আজব, ওর মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। মাহাত, কষ্ট হচ্ছে তোর? আরও কষ্ট পাবি, ওয়েট। এমন কষ্ট আমি প্রতিদিন পাই। তুই যদি সেদিন মারা যেতি তাহলে আজ এই মেয়েটাকে মরতে হতো না। কি করবো বল? তোকে দেখলেই আমার পুরো শরীর আগুন জ্বলে ওঠে। মন চায় তোকে কিমা করে ফেলি। লোকটা সাবিনাকে টেনে হিঁচড়ে তুলেই বলল, আমার সন্তানের মা হতে যাচ্ছিল সে। তোর নাম ওর ভেতরে জাদুর মতো কাজ করতো, সেটার পুরো ফায়দা নিচ্ছি আমি। আমাকে এখন মারতে ইচ্ছে করছে তোর, তাই না? তুই তো পঙ্গু মানুষ, তুই আর কি করতে পারবি? কিন্তু সাবিনা তোর জন্য অনেক কিছু করতে পারবে, দেখবি সেটা। সাবিনা বেবি আমার, মাহাতকে তোমার কারিশমা দেখাও তো। তুমি না দেখালে সেটা মাহাতকে দেখাতে হবে। বলতে সাবিনার সামনে থাকা ছুরিটা হাতে নিয়ে লোকটা ওর গলায় পোঁচ মেরে দেয়। সাবিনা ধপ করে খাটের উপর পড়ে যায়। কয়েকবার শরীর থরথর করে কেঁপে উঠে ও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। মাহাদ আর দৃশ্যটা নিতে পারে না, ওই অবস্থায় বিছানায় ঢলে পড়ে। নিস্তব্ধতার গভীর রাত্রি, দূরে পেঁচার অদ্ভুত ডাক অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। মাহাদ সেন্সলেস হয়ে পড়ে আছে বিছানায়, তিতির পাশে বেঘোরে ঘুমাচ্ছে। মাহাদের হাতে ফোনটা ছিল, হাতটা বেড থেকে একটু সরে শক্তিহীন অবস্থায় পড়ে আছে। হাত থেকে মোবাইলটা আস্তে আস্তে সরে গিয়ে ফ্লোরে ধপ করে পড়ে যেতে পাশে দোলনায় শুয়ে থাকা অতিথির ঘুম ভেঙে যায় আর সে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মেয়েটা অত্যন্ত ঠান্ডা স্বভাবের, কিন্তু আজ সে বেশি ছটফট করে কেঁদে চলছে। মেয়ের কান্নার শব্দে তিতিরের ঘুম ভেঙে যায়। দ্রুত উঠে অতিথির কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ তিতিরের মনে হলো, কি ব্যাপার, এই মেয়ে এত জোরে কেঁদে উঠলো, তবুও মাহাদের ঘুম ভাঙলো না? এতক্ষণে ও আগে উঠে যেত। ও দ্রুত লাইট জ্বালিয়ে দেখলো মাহাদ হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে বেডে। মাহাদ বলেই তিতির দৌড়ে এলো ওর কাছে। মেয়েকে বেডে শুয়ে দিয়েই মাহাদকে চেক করতে বুঝলো ও সেন্সলেস হয়ে গেছে। ভিতরের জমে থাকা রাগ অভিমান মিশে চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। দ্রুত মাথার নিচ থেকে বালিশ সরিয়ে মাহাদকে শটান করে শুয়ে দিয়ে বারবার পানির ছটকা দিতে লাগলো ওর চোখে মুখে। আরও কিছু প্রসেস করতেই মাহাদের রক্ত চলাচল স্বাভাবিক হতেই ও চোখ মেলে চাইল। কিছু সেকেন্ড না যেতেই ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। মাহাদ মাহাদ বলে তিতির কয়েকবার গা ঝাঁকালো, কিন্তু কথা বলতে পারল না। তিতির আর কোনো হুঁশ না পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে ফুয়াদের রুমের দরজা ধাক্কাতে লাগলো।
এত জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো যে অন্য রুম থেকে লাবিবা বের হয়ে এসে দেখলো তিতির কাঁদছে আর ভাইয়া ভাইয়া বলে দরজা ধাক্কাচ্ছে। মাহাদ বলেই লাবিবা আধা দৌড়ে মাহাদের রুমে গিয়ে দেখে মাহাদ নিথর হয়ে পড়ে আছে, আর পাশে অতিথি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কান্না করছে। এদিকে ফুয়াদ এসে দরজা খুলে হতভম্ব হয়ে বলল, কি হয়েছে তিথির, এমন করছো কেন? তিতির কাঁদতে কাঁদতে ও রুম দিয়ে হাত তুলে ইশারা করে বলল। ভাইয়া মাহাত, ফুয়াদ ওদিকে যেতেই নিসা এসে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তিতি, মা ঠিক আছে? তিতির কথার জবাব না দিয়ে ফুয়াদের পেছনে হন্তান করে ছুটে চলে গেল। পুরো বাসার মানুষ উঠে মাহাদের রুমে গেল। সব ঠিক আছে, কিন্তু মাহাদ কথা বলতে পারছে না, স্থির হয়েছে, শুধু চোখের জল ফেলছে। রেজান ডক্টরকে কল দিল দ্রুত বাসায় আসার জন্য। বাসায় সবাই উপস্থিত, কিন্তু সাদ, বাতাসি আর সাবিনা অনুপস্থিত। কিছু সময় পর ডাক্তার আসলো। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি এক্ষুনি ঘুম থেকে উঠে এসেছেন। তিনি যখন মাহাদের ট্রিটমেন্ট করতে ব্যস্ত, তখন ফুয়াদের সন্দেহ হলো তার দাদি কই। এতক্ষণে সে তো এসে হাজির হয়ে যেত। নিসাকে এদিকটাই দেখতে বলে সোজা বাতাসির রুমে গিয়ে নক করতে গিয়ে দেখে বাহির থেকে দরজা বন্ধ। চাবি দেওয়া দেখে ফুয়াদের বুকটা ছাত করে উঠল। সাবিনা বলে দৌড়ে চাবি আনতে গেল। তারপর চাবি এনে তালা খুলতে দেখল বাতাসি চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। ফুয়াদ তাড়াহুড়ো করে বাঁধন খুলে দিতে বাতাসি ফুয়াদকে জড়িয়ে ধরে বলল, ফুয়াদ, আর মনে হয় সাবিনা ভয়ঙ্কর কোনো কাম করতে গেছে। মাইয়া আর কোনো কথাই শুনলো না। ও ঠিক নাই ফুয়াদ। দাদি, মাহাদের অবস্থা খুব খারাপ। সাবিনার ব্যাপারটা আমি দেখছি। মাহাদ, আয় মাহাদের কি হইছে? তুমি ওর রুমে যাও। বলেই ফুয়াদ সদর দরজা খুলতেই দেখল বাহিরে ঘুটঘুটে অন্ধকার। এবার ফুয়াদের ধারণা সত্যতে পরিণত হলো। খুব ভয়ানক কিছু একটা ঘটেছে। ফুয়াদ দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করে ওর অফিসে ফোন দিল। তারপর ডাক্তারের কাছে গিয়ে দেখল তিনি মাহাদকে মেডিসিন দিয়ে আরও কিছু কাজে ব্যস্ত রয়েছেন। ফুয়াদ শুধু ডাক্তারকে জিজ্ঞাসা করলো আসার সময় বাহিরের সব লাইট বন্ধ ছিল কিনা। ডাক্তার জবাব দিল, হ্যাঁ, অন্ধকার ছিল আর মেন গেটটা খোলাই ছিল। আমি তাড়াহুড়োর মাথায় এসব আপনাকে বলতে ভুলে গিয়েছি। ফুয়াদ আর কোনো কথা না বলে অপেক্ষা করতে লাগলো পুলিশের ফোর্স আসার। ফজরের টাইমে 4 গাড়ি পুলিশ আসলো বাসায়। তারপর পুরো বাসা সার্চ করে সব কাজের লোকদের বাধা অবস্থায় পাওয়া গেল। কয়েকজনদের বেদম মায়েরও দেওয়া হয়েছে। এমন উচ্চ সম্মানিত মানুষদের বাসাও যখন নিরাপত্তা থাকে না, তাহলে সাধারণ মানুষদের বাসা নিরাপত্তার কথা ভাবা বোকামি ছাড়া কিছুই নয়। সব তন্ন তন্ন করে খুঁজে তেমন কিছু পাওয়া গেল না। শেষে ফুয়াদ একটা মোটা লাঠি নিয়ে দেয়াল চেক করতে লাগলো, হালকা বাড়ি দিয়ে দিয়ে। বাসার পেছন দিকের এক ওয়ালে বাড়ি দিয়ে ফাঁপা লাগলো। সেই জায়গা চেক করতে আসল রহস্য বের হলো। একটা মানুষ পার হওয়ার মতন দেয়ালে ইট খসানো, এমনভাবে সেটা করা হয়েছে যে সহজে কেউ বুঝতে পারবে না। সেখান দিয়ে যাতায়াতের পর আবার নিখুঁতভাবে সাজানো হয়েছে। মাহাতকে ঘুমানোর মেডিসিন দেওয়া হয়েছে, তাই ও ঘুমাচ্ছে। রুমে তখন কেউ ছিল না। প্রায় সকাল হয়ে এসেছে। তিতির উঠতে যেতেই পায়ে কিছু বাঁধে। নিচু হতে ফ্লোরে মাহাদের ফোন পড়ে থাকতে দেখল। ফোন তুলে টেবিল রাখতে গিয়ে থমকে দাঁড়ালো। বাসায় আসার পর থেকে মাহাদুর ফোনটা কাজ ছাড়া করতো না। এমনকি কেউ যদি ভুলেও সেই ফোনে হাত দেয় তাহলে তাকে ধমক দেয়। সাদকেও ধমক দিয়েছিল, আর তার আশপাশ তো ফোনটা রাখতোই না। তিতির ফোন অন করেই দেখে ফোনে পাসওয়ার্ড দেওয়া। তিতির ভাবতে লাগলো কি এমন পাসওয়ার্ড হতে পারে। মাহাদের এই কদিনের ব্যবহারে যে কোনো মেয়ে হলেই রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে যেত, না হয় সিন ক্রিয়েট করতো। কিন্তু তিতির করেনি, তার একটাই কারণ। ঘুম থেকে উঠে তিতির সবসময় নিজেকে মাহাদের বুকে দেখেছে। গতকাল রাতেও মাহাদ ওর বুকের সাথে তিতিরকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেটা দেখে যে কারো মনে হবে ওর কাছ থেকে তিতিরকে কেউ কেড়ে নিতে চায়। তাই ওর বুক দিয়ে তিতিরকে আঁকড়ে রেখেছে। সাবিনার সাথে খারাপ ব্যবহার করার একটাই কারণ, যাতে সাবিনা অনুতপ্ত হয়ে সঠিক ঘটনাটা তিতিরকে জানায়। কেমন হয়েছে যার জন্য মাহাদ এত পেরেশানিতে আছে। ঘুমের মাঝেও মাঝে মাঝে ভয় থরথর করে কাঁপে সে। মনে হয় তার সব প্রশ্নের উত্তর এর মধ্যেই আছে। তিতির গভীরভাবে চিন্তা করতে লাগলো।
কি পাসওয়ার্ড হতে পারে? মাহাদের সব থেকে দুর্বল জায়গা হলো তিথির। আমার নাম দিবে? না, সেটা দিবে না। তাহলে কি হতে পারে? কি সেটা? ভাবতে ভাবতে তিতির 8টা কোড বসালো। ইয়াস, খুলে গেছে। যেদিন মাহাদ তিতিরকে প্রথম দেখেছিল সেই তারিখ, মাস সহ সাল বসিয়ে দিতে লক খুলে যায়। ফোন খুলতেই একের পর এক মেসেজ আসে। তিতির সেগুলো চেক করতে যা দেখলো তাতে সে এত জোরে চিৎকার দিল যে মাহাদ পর্যন্ত উঠে বসে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার বালিশে ধপ করে পড়ে গেল। তিতিরের পুরো শরীর থরথর করে কেঁপে চলেছে। মাহাদকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তিতিরের চিৎকারে প্রথমে ডাক্তার ছুটে এলো। মাহাদকে দ্রুত পরীক্ষা করতে লাগলো। তিতির কাঁদতে কাঁদতে ফুয়াদকে জোরে জোরে ডাকতে লাগলো। ডাক্তার নিষেধ করেছে, তবুও ও থামছে না। শেষে ফুয়াদ ওর কাছে আসতেই তিতির তার হাতে ফোন দিয়ে ভিডিওটা দেখালো। একটা ছেলে সাবিনাকে 7 টুকরো করে বস্তায় পুড়ে প্যাক করছে। এমন দৃশ্য দেখে ফুয়াদ সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। অজান্তে ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এতক্ষণ পুলিশের সন্দেহ ছিল এসব প্ল্যানে সাবিনা শামিল ছিল, কিন্তু বাতাসই শুধু বলেছিল, কোন বড় এক ভুল হইছে আমগো, ওই আবলা মাইয়াডার দোষ দেও না। কিন্তু কেউ তার কথা শোনেনি। বাসার প্রতিটা মানুষ মাহাদ আর সাবিনাকে বরাবর দোষারোপ করে চলেছে। তারা একবারও ভাবেনি কত বড় ফাঁদে পড়লে মানুষ কাউকে কিছু বলতে পারে না। দুটা মানুষ এত বড় সমস্যা নিজেরা একাই হজম করে ফেলেছে দিনের পর দিন। সকাল 8টার দিকে মাহাদের বাসা থেকে একটু দূরে ডোবার উপর বড় একটা কার্টুন পাওয়া যায়। সেখানে সাবিনার ক্ষতবিক্ষত লাশ ছিল। শুধু মুখটা দেখে চেনা গেছে। বাসায় শোকের মাতম চলল। অজ্ঞাত নামের কয়েকজনকে আসামি করে থানায় একটা ডায়েরি করা হলো। জোহরের পরপরই দ্রুত কবর দেওয়া হয় সাবিনাকে। মাহাদ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বাসার সবাই যখন শোকে কাতর, তখন বিপদের উপর বিপদ এসে ভিড় করলো। হঠাৎ করে সাদের শরীর খারাপ হতে লাগলো। জোরে জোরে শ্বাস নেওয়া সহ কাঁপুনি দিয়ে জ্বর এলো। এর মধ্যে সাদ একবার সেন্সলেস হয়ে যায়। অনেক কষ্ট করে সেন্স ফিরানো হয়। ডাক্তার শরীরের কোনো সমস্যাই ধরতে পারছে না, কিন্তু ছেলেটা আস্তে আস্তে মৃত্যুর দিকে হাঁটা দিয়েছে। আসরের দিকে মাহাদ আস্তে আস্তে ঠিক হয়ে গেল। ও ঠিক হতেই তিতিরকে ডাকলো। সাদকে কোলে নিয়ে তিতির মাহাদের কাছে আসলো। সাদকে ওই অবস্থায় দেখে মাহাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাহাদ চিৎকার দিয়ে উঠল, আল্লাহ, আর কত আমার ধৈর্যের পরীক্ষা নেবেন? আর কত কিছু আমাকে বিসর্জন দিতে হবে? আমার অক্ষমতার সুযোগ নিয়েছে তারা। সাদকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল মাহাদ। বাবা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আল্লাহ, আমার মাসুম ছেলেটা জীবন নিয়ে আর খেলো না। আর সহ্য করার ক্ষমতা আমার নেই। মাহাদের এমন কান্না দেখে রেজওয়ান মাহাদকে জড়িয়ে ধরে বলল, এই কদিন ধরে কি কি ঘটেছে তোর সাথে একটু চিন্তা কর, না হয় আমাকে বল, আমি আমার সমস্ত মেধা খাটিয়ে কিছু করতে পারি কিনা। ঘটনাটা ঘটে মাহাদ সিঙ্গাপুরে যাওয়ার পর। সাদের স্কুলে কারা যেন সাদকে সেন্সলেস করে ওর শরীরে ইঞ্জেকশন পুশ করে। তারপর থেকে ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর একটা অজানা ভাইরাস ওর শরীরে বাসা বাঁধতে শুরু করে। সাবিনা যেদিন প্রকাশ করে ওর পেটে মাহাদের বাচ্চা, সেদিন মাহাদের কাছে একটা ভিডিও রেকর্ড যায়, যেখানে ওরা সাদের শরীরে কিছু একটা প্রবেশ করাচ্ছে। তারপর মাস্কের পর একটা লোক ওর সামনে কিছু মেডিসিন দেখিয়ে বলল, তোকে ধ্বংসক্রাকগুলো পেয়ে গেছি। তোকে মানসিকভাবে প্রতিদিন তিলে তিলে মারব। দেখি কত যন্ত্রণা সহ্য করে মরতে পারিস। তোর স্ত্রীর সন্তানকে তোর থেকে কেড়ে নেব। তুই কিছু করতে পারবি না, শুধু চেয়েছি দেখবি আর যন্ত্রণা উপভোগ করবি। এত যন্ত্রণা দিব যে তুই প্রতিদিন মৃত্যুর স্বাদ উপভোগ করবি। অক্ষম মাহাদ এবার বসে বসে আয়েশ করে তার ধ্বংস দেখবে। একদম অ্যাকশন মুভি, হিট হিট হিট। সেই ভিডিওটা মাহাদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট ছিল। তার ভেতর সাবিনা অনেক বড় ফাঁদে পড়েছে। সাবিনা বাধ্য হয়ে বাসার সব খবর তাদের কানে দেয়। সাবিনা প্রতিদিন সাদকে মেডিসিন দেয়, কিন্তু আজ মারা যাওয়ার কারণে সাদ কোনো মেডিসিন পায়নি। পরপর 2টা ডোজ না পেলে সাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য সাদের এত কষ্ট হচ্ছে। মাহাদ চুপ করে ভাবতে লাগলো। সাবিনার সাথে যা যা ঘটেছে সবটা মাহাদ দেখেছে। সাবিনা কেন ওদের কাছে নিজেকে বিসর্জন দেবে? সাবিনা 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 বলতে বলতে মাহাদ চুপ করে রয়। নিসার তিতিরকে দ্রুত সাবিনার রুম চেক করতে বলল। প্রতিটা কোণা খুঁটে খুঁটে যেন দেখে। মাহাদ আবার চুপ করে রইল। সাবিনা কি বলতে চেয়েছিল
এসব ভাবতে ভাবতে মাহাদ চট করে বলল, ভাই আমার এই রুমটা তন্ন তন্ন করে চেক করো তো, দ্রুত করো, সাথে মেডিসিনটা দরকার, না হলে। ফুয়াদ আর রিজওয়ান দুজনে খুঁজতে লাগলো পুরো রুমটা। সাবিনার রুমে একটা চিঠি পাওয়া গেল, কিন্তু আর কিচ্ছু পাওয়া গেল না। তবে মাহাদের রুমে একটা ছোট্ট বক্স পাওয়া গেল, সেটাও মাহাদের পাঞ্জাবির পকেটে। ফুয়াদ সেটা আনতে মাহাদের এত খারাপ লাগলো যে সেটা বলার বাহিরে। যে পাঞ্জাবিতে মেডিসিনটা পাওয়া গেছে সেটা সাবিনার দেওয়া পাঞ্জাবি ছিল। সাবিনার মাসিক যে পারিশ্রমিক দেওয়া হতো, একবার সেই টাকা দিয়ে মাহাদকে একটা পাঞ্জাবি গিফট করেছিল 2 বছর আগে। কখন যে মেয়েটা ওখানে মেডিসিন রেখে দিয়েছিল সেটা সেই শুধু জানে। ফুয়াদ গ্লাসে পানি এনে ওটা সাদকে খাওয়াতে যাবে এমন সময় মাহাদ নিষেধ করলো, কারণ ওটা খালি খাওয়ানো যাবে না, হালকা কুসুম গরম দুধে মিশিয়ে খাওয়াতে হবে। রেজওয়ান গিয়ে দুধ নিয়ে এলো, তারপর মেডিসিন দুধে মিশিয়ে সাদকে খাওয়ানো হলো। মোট 3টা মেডিসিন ছিল, হাতে আরও 2টো আছে। এই 2 দিনের ভেতরে আরও 8টা মেডিসিন জোগাড় করতে হবে। নিসা সাবিনা চিঠিটা মাহাদের হাতে দিয়ে বলল, সাবিনা মনে হয় তোকে কিছু বলতে চেয়েছিল। মাহাদ চিঠিটা নিল কিন্তু পড়ল না। সাদ মাহাদের গলা জড়িয়ে ধরে বাবার বুকে ঘুমানোর জায়গা করে নিয়েছে। ফুয়াদ সহ সবাই রুম থেকে বের হয়ে যেতেই নিচে দেখল ফাতাসি বিবি প্রলাপ করে সাবিনার জন্য ডুকরে কেঁদেই চলেছে। কাল যদি তিতির ওর সাথে ঝগড়া করে গায়ে না হতো, হাত তুলতো, তাহলে সাবিনা রেখে কি এমন কঠিন সিদ্ধান্ত নিত না। অনাথ মায়াটা বাইসে যাইতো। ও ঘর থেকে বাই হওয়ার আগেই আর পা ধইরা কাঁদছিল। দাদি, আরে মাফ কইরা দিয়েন। আই আপনাকেও মেলা কষ্ট দিছি, ভাইজানের নাম খারাপ করছি। আল্লাহ এরা মাফ করবো না। এর মতো পাপি জগতে নাই। এনারা সকলেও আর বাপ মা। আমি বুঝবার পারি নাই এরে তারা ফান্দে ফেলাইছে। এর মারা ছাড়া আর কোনো উপায় নাই। মায়াডার এত কান্দন আয় বাতাসি কোনোদিন দেখি নাই। ওর আপন বলতে কেউ নাই, থাকলে আর ওর মরা লাগতো। বুঝলি তিতির, কামটা তুই ভালো করস নাই। আলয়ের শাস্তি তোরে দিব দেখিস। আজকের পর থাইকা তোর আয়ের মন থাইকা বাইর কইরা দিমু। স্বামীরা যদি বিশ্বাস নাই করবার পারস তয় বিয়া হান্দাসিলি কেন? অপেক্ষা কর, প্রতিদান তুই পাবি। বাতাসির আর্তনাদের চিৎকার তিতিরের কানে এসে ধাক্কা খেল। ও ওখানে বসে চোখের পানি ফেলতে লাগলো। মাহাদের দিকে তাকিয়ে দেখে ও চুপ করে আছে, আর বাতাসির অভিশাপ কানে ভরছে। যদি তিতির একটু বিশ্বাস করে সাবিনার সাথে ভালো ব্যবহার করত, তাহলে সাবিনা নিজেকে সঁপিয়ে দিত না। মাহাদ কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ফেলতো, তার আগেই সে সব শেষ করে দিয়েছে। তিতির মাহাদের দিকে অসহায়ের মতন চাইতেই মাহাদ ওকে ইশারা করে কাছে ডাকলো। তিতির উঠে মাহাদের কাছে যেতেই মাহাদ সাবিনার চিঠি দিয়ে বলল, এটা পড়ে আমাকে শোনাও তো। তিতির চিঠিটা নিয়ে খুলে চোখের পানি মুছে কাপা কাপা কণ্ঠে পড়তে লাগলো। প্রিয় আপা, আমি জানি চিঠিটা ভাইজান পাইলেও হ্যাঁ পড়বো না, আন্নারে দিয়েই পড়াইব। আন্নে কোনোদিন আল্লাহকে রাগ কইরা কথা কননি, কিন্তু আন্নে এমন জায়গায় রাগ করছেন, এই জায়গায় মজবুত বিশ্বাসের দরকার ছিল, যেটা আন্নের ভিতর খুঁজা পাই নাই। ভাইজানের কোনো দোষ নাই, এর জন্য ভাইজান কত কষ্ট রইছে। হেই কইছে এর ভিডিও নেটে চাইরা দিব। এইটা যদি চাইরা দিত তাই ভাইজানের নাম আগে আইতো, তাই ভয়ে আই মুখ খুলি নাই। আর ভাইজানের চুপ কইরা দিছে সাদের জন্য। আনে যখন এই চিঠিটা পাইবেন তখন আই মনে হয় দুনিয়াতে থাকবো না। ভাবছি শয়তানারে মাইরা মইরা যাবো। কি করুন, তারে ভালোবাসা সব দিছি, কিন্তু হেই আর এইভাবে ব্যবহার করব এইটা জানতাম না। এত একটা বহুরূপী। ভাইজানের ভুল বুঝবেন না, ভাইজান ছাড়া আর কেউ ভালো চাইতো না, কোনোদিনও কেউ চাইতো না। ভালো থাকবেন, সাথে কখনো একা ছাড়বেন না। আন্নারে ভয়ানক শক্ত হওয়া দরকার। ভাইজানের মেলা শত্রু, কখন কি হয় তখন কিন্তু কোনোদিনও নিজের মাফ করতে পারবেন না। আর কিছু লেখা ছিল না। মাহাদের চোখ দিয়ে টপ টপ করে পানি এসে পড়ল সাদের গায়ে। মাহাদ চোখের পানি মুছে
আসমার বাবার ডক্টর আলিমকে ভিডিও কল দিল। রিসিভ হতে সালাম দিয়ে মেডিসিনটা তাকে দেখিয়ে বলল, আঙ্কেল, মেডিসিনটা সম্পর্কে আমাকে একটু জানান তো, সাথের জন্য জরুরিভাবে দরকার। ডক্টর আলিম পিকটা ভালো করে দেখে ভ্রু কুচকে বলল, মাহাত, এর সাথে দরকার হবে কেন? এটা খুব মারাত্মক মেডিসিন। সরকারের অনুমোদন ছাড়া এটা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। মাহাত ডক্টর আলিমকে সব খুলে বলল, আর সাবিনা যে মারা গেছে সেটাও বলল তাকে। আলিম সাহেব সব শুনে তিনি বললেন, মাহাত, চিন্তা করো না। আমি যেহেতু এখানের প্রফেশনাল সরকারি ডাক্তার, তাই মেডিসিনটা জোগাড় করতে তেমন কষ্ট হবে না। আমি আজও ওটা পাঠানোর ব্যবস্থা করছি। আসুন, আমি একটু হাই পাওয়ার দেবো, সেটা একদমই খাওয়াবে না। দিনে 2 বার আলাদাভাবে খাওয়াবে। ঘুমন্ত সাদকে কয়েকটা কিস করে কলটা কেটে দিয়ে ডক্টর আলিম বাসা থেকে তৎক্ষণাৎ বের হয়ে গেল। মাহাদের সাথে আর তিতিরের কোনো কথা হলো না। বাসার সবাই তিতিরের দিকে আঙুল তুলল। ও যদি কাল রাতে এমন কিছু না করতে তাহলে এতটা বাজে ঘটনা ঘটতো না। তিতির নীরবে সহ্য করলো, সব কথা শুনল। ছেলেটা একটু সুস্থ, বাসার পরিস্থিতি খুব একটা ভালো নয়। এত বড় ঘটনা ঘটল, তার কোনো সুরাহ পাওয়া গেল না। ভিডিওর ওই ছেলের চেহারা দেখে বাংলাদেশের আইডি কার্ডের কারোর সাথে ম্যাচ খায়নি। মনে হচ্ছে সে উড়ে এসে কাজটা করেছে আর দ্রুতই ফিরে গেছে। এমন বাসায় কারা ঢুকলো আর সেটা কোন সময় এত দ্রুত কাজ করলো তার কোনো খবরও পাওয়া গেল না। সবার একই কথা, সাবিনা যেহেতু এই বাসা সম্পর্কে সব জানতো, তাই তার দ্বারাই সব কাজ হয়েছে। রাত্রি 10:30। মাহাত দ্রুতই ঘুমিয়ে পড়েছে মেয়েকে নিয়ে। মেডিসিনের রেশ এখনও কাটেনি। মাহাত ঘুমিয়ে পড়লেও অতিথি হাত পা তুলে খেলা করছে। তিতির আস্তে করে দরজা খুলে দেখে ওর মেয়ে চুপ করে শুয়ে দরজার দিকেই চেয়ে আছে। কোনো শব্দ না করে তিতির আস্তে আস্তে অতিথির কাছে যেতেই ও দুহাত তুলে মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। মেয়েকে কোলে নিয়ে ফিডিং করাতে মেয়ে একসময় ঘুমিয়ে পড়ে। এমন সময় রাতিশা এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। তিতির নিচে গিয়ে দেখলো যে যার মতন খাবার খেয়ে উঠে গেছে। বাতাসি বিবি তখনও খাচ্ছিল। তিতিরকে দেখা মাত্রই খেকিয়ে উঠে বলল, এই তুই আয়ের চোখের সামনে আইবি না, তোর যেন না দেখি আয়ের চোখের সামনে। তিতির কোনো কথা না বলে মাথা নাড়িয়ে মাহাদের জন্য খাবার তুলে উপরে চলে গেল। আর এদিকে বাতাসি চোখের পানি ফেলতে লাগলো সাবিনার জন্য। তিতির রুমে এসে দেখলো মাহাদ বালিশে হেলান দিয়ে বসে আছে। মাহাদকে দেখে তিতির বেশ ভয় পেয়ে গেল। সাবিনার মৃত্যুর জন্য সবাই তাকেই দোষারোপ করছে। না জানি মাহাদও ওর উপর আরও রেগে যায়। আজ সবাই তিতিরের বিরুদ্ধে। তিতিরকে দেখে মাহাদ স্মিত হেসে বলল, তিতির, টাইট পোশাকে আমার সমস্যা হচ্ছে, একটু বদলে দিবা? মাহাদের এতটুকু কথাতে তিতিরের পুরো শরীরে শান্তির বাতাস বয়ে গেল। ও দ্রুত খাবার রেখে একটা ফতুয়া আর লুজ 3/4 প্যান্ট এনে মাহাদের কাছে আসতেই মাহাদ বলল, আরে বাবা, আগে দরজাটা তো বন্ধ করে আসবা। সবাইকে কি আমার ইচ্ছা থেকে ছাড়বা? যাও, দরজা বন্ধ করে দাও। তিতির দ্রুত দরজা বন্ধ করে দিয়ে মাহাদের পোশাক চেঞ্জ করে দিতেই মাহাদ বলল, খুব ক্ষুধা লাগছে, খাবারগুলো নিয়ে আসো। তিতির খাবারগুলো এনে মাহাদের সামনে রাখল। তারপর মাহাদের পাশে দাঁড়িয়ে রইল। চোখে পানি টলমল করছে, কিন্তু নিজেকে খুব কষ্টে সংযত করে রেখেছে। মাহাদ তিতিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, বউ, আমাকে খাওয়াই দিবা? তোমার হাতে খেতে ইচ্ছে করছে। এবার তিতির কেঁদেই ফেলল। মাহাদ কিচ্ছু বলল না, বরং খাবারটুকু দুজনে ভাগ করে খেয়ে নিল। তারপর মেডিসিন খেলো। তিতির প্লেটগুলো নিচে রেখে আসতেই মাহাদ বলল, সাদ ঘুমিয়েছে। হুম। তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো এখানে। বলে হাত দিয়ে ইশারা করে তিতিরকে ডাকলো। তিতির প্রায় দৌড়ে চলে আসলো মাহাদের কাছে। এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মাহাদ ওর ফোনটা অন্য হাতে নিয়ে লক খুলে কিছু পিক বের করে তিতিরের সামনে ধরলো। তিতির ঘুমাচ্ছে আর মাহাদ ওর গালে আর কপালে ঠোঁটের ছোঁয়া দিচ্ছে। তিতির অবাক হয়ে বলল, এগুলো কখন তুলেছেন? যেদিন বাসায় এসেছে সেদিন রাতে তুলেছে। এতদিন বউকে ছেড়ে থেকেছে। বাসায় এসে বউকে ছেড়ে আমি তো থাকতেই পারবো না। আরে কিছু আছে, দেখবে? হুম। মাহাদ কিছু ভিডিও দেখালো। তিতির মুগ্ধ হয়ে তা দেখছে। তার বর প্রতিটা সময় লুকিয়ে লুকিয়ে ভালোবেসে গেছে। কত সুন্দর সময়টা ছিল, এত কিছু করেছে, তবু তিতির
ঘুম থেকে জাগতেই পারেনি। অদ্ভুত ব্যাপার। মাহাদ ওর হাতে ফোনটা দিয়ে শুয়ে পড়ল। তিতির আর দেখল না। সেও মাহাদের পাশে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। মাহাদ ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সাবিনার মৃত্যু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল। ওর মৃত্যু ওভাবেই লেখা ছিল। আমরা যেখানে থাকি না কেন, মৃত্যু হতে আমরা বাঁচতে পারবো না। বাসা সবাই তোমাকে দোষারোপ করছে, তাই তো? তিতির কাঁদতে কাঁদতে বলল, দাদি তো তার সামনে আমাকে নিতে নিষেধ করেছে। মা, ফুপি, ভাবি, এমনকি ভাইয়ারও আমার উপর রেগে আছে। দাদি তো আমাকে অভিশাপ দিয়েই চলেছে। আমি তো শুধু। তিতিরের কপালে একটা কিস করে মাহাদ বলল, এর থেকে অনেক বড় বিপদ আমাদের উপর দিয়ে গেছে। আচ্ছা বলো তো, তোমার স্বামীর ভালোবাসা চাই না বাসা সবার ভালোবাসা চাই? যে কোনো একটা চুজ করতে হবে। আপনার? গুড গার্ল। কাল প্রস্তুত থেকো। নিজেকে ধৈর্যশীল অবস্থায় রাখবা। কাল অনেক কিছু ঘটতে চলেছে। বাবা আসবেন কাল। নিজেকে শক্ত রাখবা সবসময়। তুমি তো মাহাতের বউ। এত অল্প কিছুতে ভেঙে গেলে চলবে? পৃথিবীর সবাই তোমার বিপরীতে থাকলেও সবসময় বিশ্বাস রাখবে তোমার বর তোমার পাশে রয়েছে। কে কি বললো ডোন্ট কেয়ার। আমি তোমাকে শাসন করব, ভালোবাসবো, পথ দেখাবো, মনে সব কিছু করবো। মনে রেখো, তুমি আমার সম্মান আর অর্ধাঙ্গিনী। এমপি আফতাব নাজিম এসির ঠান্ডা হাওয়াতে ঘেমিয়ে চলেছেন। ছেলেকে বারবার নিষেধ করা সত্ত্বেও কথা শুনেনি সে। বরাবরই সে একটু জেদি। এখন কি করব বলে নিজের চুল নিজেই ছিঁড়তে মন চাচ্ছে। ছেলের নাম্বারে বারবার ডায়াল করেও কোনো লাভ হচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। শীট নাম্বারটাও বন্ধ রেখেছে গাদার বাচ্চা। এখন যদি ও ধরা পড়ে তাহলে আমি তো ওকে সাহায্যই করতে পারবো না। কি করি বলতেই মাথায় চট করে বুদ্ধি এলো তার। আজ কামরান সাহেব দেশে ফিরছেন, তাকে দেখার জন্য হলেও তো তার বাসায় যেতে পারি। হ্যাঁ, সেই সময় সাথে করে যদি ছেলেটাকে নিয়ে আসতে পারি তাহলে ওকে আর দেশেই রাখবো না। আল্লাহর যাই হোক, মাহাতের হাতে যেন ও পড়ে না। ভাবনা চিন্তার এক পর্যায়ে আফতাব সাহেব দ্রুত রেডি হয়ে কামরান সাহেবের বাসার দিকে রওনা দিলেন। সকাল 10টা বাজে। কামরান সাহেব বাসায় এসেছেন। তার প্রাইভেট রুমে প্রেস কনফারেন্স করছেন। সবার একই প্রশ্ন। একজন দেশের মন্ত্রীর বাসার কাছের মেয়ের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা দিবে? তাছাড়া মেয়েটি নাকি প্রেগনেন্ট। আমাদের সাংবাদিকদের একই প্রশ্ন, এত দ্রুত মেয়েটিকে কেন কবর দেওয়া হলো? মৃত্যুর আগে মেয়েটিকে নাকি ধর্ষণও করা হয়েছিল। ঘটনাটি এমন নয় যে সরিষার মধ্যে ভূত। আপনার বাসার ছেলেরা তো এর ভিতর জড়িত নয়। না, আমরা বলছি না যে তারাই জড়িত, কিন্তু এমন ঘটনা অহরহ ঘটেছে আমাদের সমাজে। আমরা জাস্ট সত্যটুকু জানতে চাই, আপনি আমাদের কিছু বলেন। কামরান সাহেবের অ্যাসিস্ট্যান্ট মকবুল আলম গলা খেঁকারি দিয়ে ভ্রু কুচকে বলল, আপনারা একটু বেশি কথা বলেন স্যার। এমনি কষ্টে আছেন, তার ভেতর আপনারা উল্টাপাল্টা কথা বলে ওনাকে আরও কষ্ট দিচ্ছেন। একটা মেয়ে সাংবাদিক উঠে দৃঢ় গলায় বলে উঠল, বাসার কাজের মেয়ের জন্য এত দরদ? এমনি বলছি, সরিষার ভিতরে ভূত লুকিয়ে আছে। এই মেয়ে, এত কথা বলো কেন? তোমার কি জীবনের মায়া নেই? বলে মকবুল আলম ধমক দিয়ে উঠল। কামরান সাহেব সেখান হতে উঠে বাসার ভেতর চলে আসলেন। কি নোংরা ভাষায় কথা বলছে তারা। বাতাসি বিবি কামরান সাহেবকে দেখে ডুকরে কেঁদে উঠে বললেন, বাপ আইসোস তুই, আমগো সাবিনা নাই। কামরান সাহেবেরও দু চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মেয়েটাকে ভালো রেখে গেল, তার ভেতরে এত বড় ঘটনা কিভাবে ঘটল? তাই বলে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবে না? ফুয়াদ আজ অফিসে যায়নি, মাহাদি যেতে নিষেধ করেছে। 11টার দিকে জরুরি কাজ আছে বলে ফুয়াদ সকালের নাস্তা করে রেডি হচ্ছে। অন্যদিকে মাহাদ বেডে বসে আছে। কেবল খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে। মাহাদ অতিথির পাশে শুয়ে পড়তে অতিথি ওর বাবার চুল ধরে খেলায় মেতে উঠল। মাহাদের কপালে একটা চুমু খেয়ে খিলখিলিয়ে হেসে উঠল। মাহাদ এবার আধা শোয়া হয়ে মেয়ের দিকে তাকাতে সে বাবার দিকে স্থির চোখে চেয়ে রইল। মাহাদ মুখে হাসি ফুটিয়ে অতিথির গালে একটা কিস করতে ও হাত বাড়িয়ে দিল। মাহাদ সেখানেও কিস করতে ও অন্য হাত বাড়িয়ে দিল। মাহাদ সেখানেও কিস করল। এবার পা এগিয়ে দিতেই মাহাদ পায়ের তালুতে কিস করল। তারপর আদুরে স্বরে বলল, আমার আম্মা জানে আরো কিছু চাই। এবার অতিথি ওর মুখ বাউন্স করতে মাহাদ ওর ঠোঁটেও কিস করল, দুই চোখেও করল। দেন মেয়েকে নিয়ে মাতিয়ে উঠল। তিতির এসে মাহাদকে বলল,
কোন পোশাক পরবেন? মাহাদ অন্যমনস্ক হয়ে বলল। তুমি চুজ করে দাও, ওরই হলো একটা। তিতির ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করে মাহাদকে পরিয়ে দিতে রুমে এসে নখ পড়ল। আপা আসুম। তিতির মুখ ফিরিয়ে দেখল একটা 11 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। সাবিনাকে দেখাশোনার জন্য মেয়েটিকে আনা হয়েছিল। সাবিনা পরপারে চলে গেলেও মেয়েটা রয়ে গেছে। মেয়েটার নাম কুসুম, পুরো নাম কুসুম কলি। গায়ের রং ছিপছিপে কালো, তবে মুখের ভেতর একটা মায়া মায়া ভাব আছে। কুসুমকে দেখলে মনের ভেতর সাবিনার কথা এসে নাড়া দিয়ে ওঠে। সাবিনা অবশ্যই ফর্সা ছিল একটু বেশি। মাহাত কুসুমকে দেখে হাসি মুখে বলল, কি রে, এখানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? মেয়েটা ঘাড় নাড়িয়ে বলল, না ভাইজান, তই সাবিনা বুবুর ঘরে থাকতে ভয় লাগে। মাঝে মাঝে আন্দারের ভিতর সাবিনা বুবু কান্দে আর ঘোরাফেরা করে, তখন খুব ভয় পাই। দূর বোকামে, এসব মনের কাল্পনিক ভয়। খুব বেশি সমস্যা হলে নানুর মার কাছে থাকবে। হেই তো আরে খালি ধমকায়, কাতায় কাতায় ধমকায়। নিজেকে কি ভাবে আল্লাহ জানে, মনে হয় কোনো জমিদার নেই। এই তো বললে তোর নাকি কোনো সমস্যা নেই, কিন্তু এখন দেখছি তোর তো অনেক সমস্যা। মেয়েটা তিতিরের দিকে চেয়ে চুপসে গেল। তিতিরকে সে অনেক ভয় পায়, কারণ সাবিনার মরার আগের দিন তিতির ওকে থাপ্পড় মেরেছিল, যার জন্য সে মারা গেছে। এটা তার ধারণা, তাই ভয়ে মুখ থেকে আর একটা কথাও বের হলো না। কিন্তু সে অতিথিকে খুব পছন্দ করে। কি সুন্দর মায়াটা। এসব ভাবতেই মাহাত বলল, দেখ নিচে হয়তো মিল্টন এতক্ষণ এসে গেছে, ওকে বল আমি ডাকছে। আচ্ছা বলে চলে গেল কুসুম। সে চলে যেতেই মাহাত তিতিরকে বলল, তিতির, নিচে একটু রুম ঠিক করে রেখে তো, আজ থেকে নিচে থাকবো। এখান থেকে নামা ওঠা আমার জন্য কষ্টকর হয়েছে। ওকে বলতেই মাহাত বলল, ড্রয়ারে একটা বক্স আছে, ওটা নিয়ে আসো তো। তিতির কথা না বাড়িয়ে বক্সটা এনে মাহাদের হাতে দিতেই মাহাত বলল, অতিথিকে নিয়ে সাদের রুমে যাও। কি করতে চলেছেন? বলে তিতির ওর একদম কাছে চলে আসলো। মাহাত কি যেন চিন্তায় মগ্ন ছিল। তিতিরের কথায় ধ্যান ভঙ্গ হতেই মাহাত চিন্তিত চেহারায় বলল, কিছু তো একটা হবে, কতটুকু সাফল্য পাবো সেটা জানি না। এইভাবে বসে না থেকে কাজে লেগে পড়াই বেটার। গোলাপকে আমার কাছে পাঠিয়ে দাও। গোলাপের নাম নিতেই তিতিরের বুকের ভেতর ধক করে উঠল। তার মানে মাহাত জটিল কোনো কাজ করতে যাচ্ছে। আবার কোন বিপদে মাহাত পা বাড়াচ্ছে? আল্লাহ রক্ষা করো। কথাটা মনে মনে বলে মাহাতের কপালে দীর্ঘ একটা কিস করে তিতির বলল, স্ত্রী সন্তান সব সময় আপনার পথ চেয়ে থাকে, তাদের আপনি কখনো নিরাশ করবেন না। আপনি ছাড়া আমাকে বোঝার কেউ নেই, শুধু এতটুকু স্মরণে রাখলেই যথেষ্ট। তিতির অতিথিকে নিয়ে চলে যেতে মিল্টন আর সাজিদ রুমে ঢুকে বলল, স্যার আপনি রেডি? ইয়েস, অপেক্ষা কিসের, চলো যাওয়া যাক। বাসায় এমপি আফতাব নাজিমের গাড়ি ঢুকতে দেখল বাসার গেটে অনেক সাংবাদিক ভিড় জমিয়েছে। তাদের ভিড় ঠেলে গাড়ি ঢুকাতে বেশ বেগ পেতে হলো। গাড়ি থেকে বের হতেই দেখল খানিকটা দূরে মাহাদ হুইল চেয়ারে বসে আছে। মাহাদকে দেখে আফতাব সাহেবের কলিজা কেঁপে উঠল। এই ছেলেকে একদমই বিশ্বাস নেই। চোখের পলকে যে কোনো প্ল্যানই ভেস্তে দিতে তার সময় লাগবে না। ওর নজর এতই তীক্ষ্ণ যে তার সামনে কেউ পার পাবে না। ছেলেকে শুধু বাসা থেকে একবার বের করতে পারলেই আফতাব সাহেবের কলিজায় পানি আসবে। তারপর বাকিটা সামলাতে তার বাঁ হাত কাখিল। মাহাত দূর থেকে আফতাব সাহেবকে হাতের ইশারায় সালাম দিতেই ওর কাছে থাকা কুকুরটা বাঘের মতো হুঙ্কার ছাড়তে ছাড়তে দৌড়ে এলো। আফতাব সাহেবের পিলে চমকে উঠল। ভয় আধা দৌড়ে কয়েক হাত পিছনের দিকে যেতেই বাধ্য হলো। কিন্তু নাজিম সাহেবকে ক্রস করে গোলাপ সোজা বাসার মালি রুমের ভেতর ঢুকে পড়ল। নাজিম সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো কথা না বাড়িয়ে তিনি বাসার ভেতর চলে গেলেন। গ্যারেজের বিশাল এরিয়ায় বাসার সব কাজের লোককে ডাকা হয়েছে। 11 বছর ধরে বিশ্বাসী কাজ করার মালি মজনু বাদ যায়নি। মাহাদ আর ফুয়াদ পাশাপাশি অবস্থান করছে। পুলিশের কিছু ফোর্স সহ মিল্টন আর সাজিদও আছে। মাহাদ তীক্ষ্ণভাবে সবার দিকে চেয়ে আছে। 14 জন বাসার কাজের লোক খুঁটে খুঁটে দেখছে তাদের। শুধু গোলাপ আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর গোলাপ আসতেই সবাই ভয়ে চুপসে গেল। গোলাপ মোট 7 জনকে চিহ্নিত করলো। বাকিগুলোকে গ্যারেজ থেকে বের করে দেওয়া হলো। মাহাদ এবার নিজে পরীক্ষা করে আরও 4 জনকে বাহিরে পাঠাতে কামরান সাহেব সহ নাজিম আর মকবুল ঢুকলো ভেতরে। মাহাদ চিৎকার করে এবার বলল, এখনো সব কিছুই করো, তা না হলে ওকে বিন্দু পরিমাণ অবসর দেওয়া হবে না।
কেউ কোনো কথার জবাব দিল না। এমন ভাব করলো তারা যেন দেখে মনে হচ্ছে কেউ কিছু জানে না। ভালো তো, কথাটা বলতে 27 বছর বয়সী রুস্তম সাথে সাথে কামরান সাহেবকে তাক করে রিভলভার ধরল। মাহাদ যেন প্রস্তুতি ছিল, সে মনে হয় আগেই জানতো এমন একটা ঘটনা ঘটবে। পাশ থেকে রিভলভার বের করে পরপর 6টা শ্যুট করলো রুস্তমের বাম হাতে। এত দ্রুত এমন একটা ঘটনা ঘটবে সেটা ফুয়াদও বুঝতে পারেনি। মাহাদ ওকে কোনো সুযোগই দেয়নি। রুস্তম চিৎকার দিয়ে নিচে পড়ে যেতেই আফতাব সাহেবের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। প্রচণ্ড ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো। মাহাদ এবার চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমার সাথে 2 নম্বরে? তুই যেখান থেকে সব শিক্ষা নিয়েছিস সেখানকার প্রিন্সিপাল আমি। এখনো সময় আছে, তৌকির বের হয়ে আয়, তাহলে এমন অবস্থা করব জীবনে পরিবারের মুখও দেখতে পারবি না। বাকি দুজন কাজের লোক থরথর করে কাঁপছে, কিন্তু মুখ খুলছে না। মাহাদ ওর বাবাকে বাহিরে চলে যেতে বলতেই ফুয়াদ গিয়ে একজনকে শক্ত করে চেয়ারে বেঁধে বলল, মুখ খোল। আমার দয়া মায়া আছে, কিন্তু মাহাদ এদিক দিয়ে একদম সাইকো। ভেবে দেখ তোরা। না, তাতেও মুখ খোলে না। এবার বাহির থেকে মজনুকে ডেকে এনে দাঁড় করিয়ে মাহাদের হুকুম পেতে সাজিদ একটা মিনি প্লাস নিয়ে গিয়ে ওই লোকটার একটা পায়ের আঙ্গুলের নখ টেনে উপরে তুলতে মজনু মিয়া কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। বাবা, আমি বলছি আমার ছেলেটাকে আর কষ্ট দিও না তোমরা। ফুয়াদ অবাক হয়ে বলল, কাকা, সে আপনার ছেলে হয়? মজনু মিয়া এবার মাথা নিচু করল, কিন্তু মাহাদ বলল, খেলা তো কেবল শুরু। এই কটা দিন আমার অনেক মাথা কামিয়েছেন, তার পুরস্কার আপনাকে দিতে হবে না। সাজিদ, তোমার কাছে শেষ হয়নি, শুরু করো। বলতে ছেলেটার পিছে ধাম করে লাঠির বাড়ি পড়ল। ছেলেটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। এখন স্বীকার কর, কিভাবে এসব করছিস? মিল্টন একটা মোটা ক্যান্ডেল জ্বালিয়ে ওর গালের উপর বাঁকা করে ধরতে গরম উত্তপ্ত মোম গলে ওর গালে পড়তে লাগলো। এবার ছেলেটা ওর মুখ খুলল। ছেলেটা সব কথা বলে দিল, কিন্তু মাহাদ সন্তুষ্ট হলো না। না, হচ্ছে না, আসল কাহিনী বল। কথাগুলো বলে মাহাদ বলল, ডাবল ডোজ দাও, এমনি কথা বের হবে। মাহাদের এই কথা শুনে ছেলেটা ভয় পেয়ে সব ঘটনা খুলে বলতে ফুয়াদ সব কথা রেকর্ড করলো। এবার মাহাদ অন্যজনের কাছে গিয়ে বলল, তুই সব কাজ বাম হাতে করিস, তাহলে বোকার মতো ডান হাতে রিভলভার ধরতে গিয়েছিলি কেন? ও হ্যাঁ, এটা তোর একটা কৌশল, তাই না? যাতে তোকে আমি চিনতে না পারি। আমি চলতে অক্ষম হয়ে গেছে, তাই বলে এই না যে আমার মেধা অক্ষম হয়ে গেছে। তোর হাতে 6টা গুলি কেন করেছে সেটা ভালো করে জানিস তুই। তোকে আমি এই 2 দিনই গায়েব করে দিতাম, কিন্তু তোর গ্যাং সহ বাপকে ধরবো, তাই এত লেট করা। সাবিনার সাথে যা যা করেছিস সব আমি উসুল করব। আসল ঘটনা 5 বছর আগে শুরু হয়। আফতাব সাহেবের ছেলে তৌফিক নাজিমের সাথে টেন্ডার নিয়ে এক ঝামেলা হয় মাহাদের মধ্যে। সেবার টেন্ডার পায় মাহাদ এবং তৌফিক সেটা না পেয়ে বাজেভাবে অপমানিত হয়। সেই শোকে তৌফিক আত্মহত্যা করে। তারপর থেকে এরা বাপ বেটা মাহাদের পেছনে পড়ে আছে। মাস 8 আগে বাসার একটা কাজের লোকের দরকার ছিল। যেহেতু মজনু মিয়া 11 বছর ধরে বাসায় কাজ করেছে, তাই সে খুব বিশ্বাসী লোক ছিল। তার হাত ধরে তৌকির অত্যন্ত কৌশলে বাসায় ঢোকে। তারপর প্ল্যান করতে শুরু করে কিভাবে মাহাদকে টার্গেট করা যায়। সে প্রথমে সাবিনাকে টার্গেট করে, কিন্তু সাবিনা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিল। প্ল্যান চেঞ্জ করে ওকে প্রপোজ করে, নানানভাবে ছলে বলে ওকে মানসিকভাবে আক্রমণ করে। এক পর্যায়ে ওর ফাঁদে পা দেয় সাবিনা। বাসার সব কথা এসে ওর সাথে শেয়ার করত, এমনকি ওর সাথে মেলামেশাও করে। কিন্তু সাবিনা যখন প্রেগনেন্ট হয় তখন ওকে বলে বিয়ে করতে, কিন্তু ও সেটা না করে ওকে ফাঁদে ফেলে সাদের ওই ভিডিও দেখিয়ে ওর হাত দিয়ে সাদকে প্রতিদিন মেডিসিন খাওয়ানো সহ সব কাজ করতে থাকে। যখন সাবিনা দেখলো ওর দ্বারা চরম ক্ষতি হয়ে যাবে মাহাদের, তখন ও ডিসিশন নেয় মাহাদকে সব বলে দেবে, মাহাদকে সব কথা জানাবে। কথাটা বলে তৌকিরকে ভয় দেখাতে চেয়ে ও আবার তৌকিরের ফাঁদে পড়ে যায় সাবিনা। তৌকির ওকে বলে সে ভালো হয়ে গেছে, সাবিনাকে নিয়ে সেখান থেকে চলে যাবে। কিন্তু সে রাতে তিতিরের অমন ব্যবহারে সাবিনা তৌকিরের কাছে গিয়ে বলে সে বাসায় আর থাকবে না, অনেক হয়েছে, এখনই যেন তাকে নিয়ে যাওয়া হয়। তৌকির ওর কাছ থেকে কয়েকদিনের সময় চায়, কিন্তু সাবিনা নাছোড়বান্দা। সে রাগে এক পর্যায়ে বলে ও মাহাদকে সব বলে দিয়েছে।
এতেই তৌকির দ্রুত ওর চাল পাল্টে নেয়। অনেক চিন্তাভাবনা করে ওর লোকদের সব ঠিক করে সাবিনাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর সম্পূর্ণ নিজের রূপে সাবিনার কাছে উপস্থিত হয়ে বলে, আমার আসল চেহারা দেখেছিস? একজন এমপি ছেলে হয়ে তোর মতো কাজে মেয়েকে নিয়ে সংসার করবো আমি? তুই তো মাহাদের জন্য একটা ফাঁদ। সাবিনা বুঝে যায় ওর বাঁচার আর কোনো পথ নেই, তাই ও তৌকিরের পা ধরে ক্ষমা চেয়ে বলল, আমি ভাইজানরা কিছু বলি নাই, আমারে সাইডে দেন, আমি অনেক দূরে চলে যাব। যাবি তো? তোকে কে ধরে রাখছে? তবে এইভাবে নয়, অন্যভাবে, আর সেটাও হবে লাইভে। তারপর তৌকির নিজেকে সম্পূর্ণ ঢেকে কণ্ঠ চেঞ্জ করে অমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়। মাহাদ সেদিন ওকে চিনতে পারেনি, কিন্তু বাসার সহ সন্দেহভাজনদের উপর গবেষণা চালিয়ে এটাই বুঝতে পারে যা হয়েছে বাসার ভেতরই হয়েছে। এবার ফুয়াদের কাজ, ওদেরকে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হলো। ফুয়াদ বাসায় এসে সোজা মকবুলের কলার চেপে ধরে জোর গলায় বলে, আমার বাবার টাকা আয়েশ করিস, আবার আমার বাবার গলায় ছুরি ধরিস। মকবুল আলমের উপর এমন আচমকায় হামলায় কামরান সাহেব বিস্মিত হলেন। আফতাব সাহেব তো শেষ। মকবুল আলিম কামরান সাহেবের দিকে তাকিয়ে দ্রুত বলে উঠল, স্যার কিছু মনে করবেন না, আপনার দুইজন ছেলেই চরম বেয়াদব, এরা বড়দের সম্মান করতে জানে না। আপনার ছোট ছেলের কথা তো বাদই দিলাম, তার মতো পাগল আমি আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু আমাকে কেন হেনস্থ করা হচ্ছে সেটা কি জানতে পারি? সবই জানতে পারবা মকবুল। বলে কামরান সাহেব লম্বা একটা হাই উঠালেন। তারপর গা আধা মোচড় দিয়ে বলল, আমার ছেলেদের এগুলো প্ল্যান নয়, এবার আমি মাঠে নেমেছি। তুমি এত খেলা খেলে যাবে আর আমি কিছুই করতে পারবো না? এমনি এমনি মন্ত্রিত্ব পদবি পেয়েছি নাকি? নিশ্চয় তুমি করেছো, যার জন্য আমার ছেলে তোমার মতো চাচা বয়সী লোকের গায়ে হাত তুলেছে। ফুয়াদ মকবুলকে এবার থাপ্পড় তুলতে কোথা হতে লাবিবা এসে ফুয়াদকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরেই চিৎকার করে বলল, ছাড় বলছি ওনাকে, ছাড়। লাবিবা বলে চোখ মুখ শক্ত করলো কামরান সাহেব। কিন্তু আজ লাবিবা স্বামীকে তোয়াক্কা না করে ফুয়াদের দিকে চেয়ে চোখ গরম করে বলল, আমি ছাড়তে বলেছি ফুয়াদ। মা, আপনি জানেন সে কি করেছে? ফুয়াদের কথা শুনে লাবিবা বেগম তেলে বেগুনে চলে উঠে ফুয়াদকে সপাটে আরও একটা কষিয়ে চড় মেরে মকবুলের কলার থেকে হাত ছাড়িয়ে নিতে মকবুল আলম বিশ্বজয়ের হাসি দিয়ে তাচ্ছিল্য সহকারে কামরান সাহেবের দিকে তাকিয়ে প্রাণ ভরে মুচকি হাসি দিলেন। এই হাসি কামরান সাহেবকে নিচু দেখানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু কামরান সাহেব হিতাহিত বোধ হারিয়ে ফেলে সবার সামনে জীবনের প্রথম স্ত্রীর গালে কষিয়ে একটা চর মেরে রাগ ছাড়লেন। সবার সামনে থাপ্পড় খেয়ে লাবিবা ফুঁসতে লাগলো। পুরো পরিস্থিতি যেন থমকে দাঁড়ালো। কামরান সাহেবও তার ভুল বুঝতে পেরে চুপ করে রইল। আর যাই হোক, পাবলিক প্লেসে পারিবারিক ব্যাপারগুলো তুলে আনা ঠিক হয়নি। এমন পরিস্থিতির ফায়দা নিতে কেবল মকবুল আলম আগ বাড়িয়ে বলল, স্যার আপনিও না সবার সামনে ম্যাডামের গায়ে শেষ পর্যন্ত হাত তুললেন, সব জায়গা মাথা গরম করলে কি চলে? এই চুপ। কথাগুলো খুব কঠিনভাবে বলল লাবিবা। আমার স্বামী আমাকে মারুক কাটুক তাতে আপনি না কলানোর কে? যোগ্যতার ভিতর থাকুন, এর বাহিরে একদম আসবেন না। তাহলে আগাছা কিভাবে ছেটে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। লাবিবার এমন রকচটা কথা শুনে মকবুল সহ আলতাফ নাজিম একদম চুপসে গেল। আলতাফ সাহেব এখানে এসেও বিশাল বিপদে পড়ে গেছেন। ছেলে যে কি অবস্থায় আছে সেটা তিনি নিজেও জানেন না। শুধু একবার এখান থেকে বের হোক, তারপর তার খেল দেখাবে। প্রয়োজনে দল থেকে বহিষ্কৃত হবে, তবু ছেলের কিচ্ছু হতে দেবে না তিনি। মাহাদ রুমে এসে কেবল পানির গ্লাসে হাত দিয়েছে পানি খাওয়ার জন্য। এমন সময় কুসুম দৌড়ে এসে অস্থির গলায় চিল্লিয়ে বলল, ভাইজান সাহেব খালাম্মারে সবার সামনে মারতাছে। কুসুমের কথা শুনে মাহাদ পানি না খেয়ে গ্লাস টেবিলের উপর রেখে ভ্রু কুচকে বলল, কি পাগল হয়ে গেছিস? কিছু বাজে বকছিস? তুই জানিস না আমি এসব কথা বলতে একদম পছন্দ করি না। আমি সত্যি বলছি ভাইজান। বলে কুসুম মাহাদের হুইল চেয়ার টেনে ঠেলে ডাইনিং রুমে নিয়ে এলো। হ্যাঁ, কুসুম মিথ্যে বলেনি। এখানে রীতিমতো ঝগড়া বেঁধে গেছে।
মিসা লাবিবাকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু লাবিবা চিৎকার দিয়ে বারবার বলছে, আর কত? শুধু তোদের রাজনৈতিক খেলায় অবুজ সাবিনার জীবন গেল। আর কত রক্ত ছড়ালে তোদের শান্তি হবে? ছেলেটা মরতে মরতে বেঁচে ফিরে এলো, এখনো সে ঠিক হয়নি। জানি না কখনো ঠিক হবে কিনা। আর তোরা আবার সেই নাটক শুরু করেছিস। এবার যদি তোদের নিজেদের সন্তানের কিছু হয়ে যায়, তখন তোরা থামবি। আমার এসব ভালো লাগছে না। এত টাকা পয়সার সম্মান আমার চাই না। এবার থাম তোরা। এত অশান্তি আর ভালো লাগছে না। একটু শান্তিতে সবাইকে নিয়ে বাঁচতে চায়। মা বলে জোরে ডেকে উঠল মাহাত। তারপর শান্তভাবে বলে উঠল, মা, এসব কি হচ্ছে? বাচ্চা ভাব করছো কেন? সমস্যা ছাড়া কি কারো জীবন আছে নাকি? সমস্যা যেমন আছে তেমন সেটা সমাধানও রয়েছে। কথাগুলো বলতেই লাবিবা ক্ষেপে উঠে বলল, সমস্ত নাটের গুরু হলো তুই আর তোর বাবা। সাত এখনো ঠিক হয়নি, তারপরও তুই কোন সাহসে আবার এসব বিবাদে নামিস? তোর কি একটু দয়া মায়া নেই মনে? মা, সাবিনা আমার মেয়ের মতো। ওর মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আমি মাহাত স্থির থাকতে পারবো না। ও ছোট মেয়েটাকে নিয়ে ওরা বাপের যে নোংরামি খেলা মেতেছিল, তার বিচার না করতে আমি চুপ হয়ে যাব? কি মিস্টার আলতাফ নাজিম, আমি ঠিক বলেছি তো? মাহাদের কথা শুনে আলতাফ সাহেবের গলা যেন কাঠ হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় মাহাত বলে উঠল, ইউনিভার্সিটি অফ বেডফোর্ড শায়ার থেকে পড়াশোনা করে একটা ছেলে হঠাৎ সাবিনার মতো মেয়েকে কেন টার্গেট করবে বলেন? আলতাফ সাহেব মিথ্যের আশ্রয় নিয়ে মুচকে হেসে বললেন, কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন পারবেন বলে মাহাত মকবুল আলিমের দিকে চেয়ে বললেন, তা আঙ্কেল, আপনি 23 তারিখে কোথায় ছিলেন? সেদিন নিশ্চয়ই আপনার জন্য গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই না আঙ্কেল? এত বড় একটা প্ল্যান যে করতে হবে, তার জন্য মাথা কাটাতে হবে না? আমার মতো মানুষকে ফাঁদে ফেলা তো চার ঠিকানে কথা না, তাই না? আলতাফ সাহেবের সাথে মকবুল আলিমও ভরকে গেলেন। এসব কি বলছো বাবা? আমরা তোমার বাবার বয়সী, একটু বুঝে শুনে কথা বলতে হয় না? অনেক সম্মান দিয়ে ফেলেছে, আরো সম্মান দিলে আপনাদের পেটে সইবে না। কথায় আছে, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আপনাদের অবস্থাও সে একই রকম। আপনার প্ল্যান তো আরো ভয়ঙ্কর ছিল। আমাদের দু ভাইকে ফাঁসানোর জন্য সাবিনাকে ব্যবহার করতে চেয়েছিলেন, তাই না? কথাগুলো বলে মাহাত ফুয়াদের দিকে চেয়ে বলল, ভাই এখনো কিছুর অপেক্ষা করছো? মেয়ের ওদের পিঠের চামড়া তুলতে পারছো না? সাবিনাকে যতটা কষ্ট দিয়ে মেরেছ, এটা তার কিছুটা পরিশোধ তো এতে দিয়ে করতে হবে। ফুয়াদ আর দেরি না করে মকবুলকে গোটা কয়েক চড় মারতেই ওর শ্বাসকষ্ট শুরু হলো। জোরে জোরে নিঃশ্বাস টানতে আলতাফ সাহেব মকবুলের পাশে বসে বলল, তোমরা মানুষ না অমানুষ? একজন বৃদ্ধ মানুষকে এভাবে কেউ শাস্তি দেয়? ওনার কথা ছাড়ো, আপনার জন্য আর বিশাল কিছু আয়োজন করা হয়েছে। বলে মাহাদ ওর ফোন বের করে ভিডিও কল দিতে ও পাশে রিসিভ হলো। এই, এখনো কি মুখ খোলেনি? কথাগুলো বললেই সাজিদ বলল, স্যার, সে তো মুখই খুলছে না। আমরা মনে হয় ভুলজনকে টার্গেট করেছি। তাছাড়া ওর গায়ের রং অরিজিনাল গায়ের রং, তাই না? ওর গায়ের রং অরিজিনাল কালো হলেও আমি ধবধবে ফর্সা করে প্রমাণ করে দিব। ওই তৌকের টকভাগে গরম পানি ওর মুখে ঢেলে দাও, দেখে কালো রং না ওঠে কিভাবে। সেটা ছ্যাঁচড়া মতোর গায়ে লেপটে থাকে। যাও, গরম পানি নিয়ে এসো, সাথে লবণ মিশ করবা। টর্চার তো টর্চার, এর কম বেশি বলতে আমার কাছে কিছুই নেই। মাহাদের হুকুম পেয়ে একজন গরম পানি আনতে গেল। আলতাফ সাহেব কিছু বলছে না, কিন্তু চোখে পানি ছলছল করছে। সেটা দেখে মাহাদ গম্ভীর মুখে আবার বলল, ভালোই ভালোই সব স্বীকার করেন। আপনি না স্বীকার করা অবধি আপনার ছেলের হাতের চিকিৎসা হবে না। শরীর চিকিৎসা না হলে সারা জীবনের জন্য হাত হারাতে পারে। একজনকে তো হারিয়েছেন, সে ছেলেকে হারাতে চান? আলতাফ সাহেব তবুও মুখ খোলে না। শুধু বাসা থেকে একবার বের হতে পারলে এদের বাপ ছেলের যা অবস্থা করার দরকার করবে। শুধু সময় যাওয়ার অপেক্ষায় আছে সে। কিন্তু মাহাদও ভালো করে জানে এখান থেকে আলতাফ সাহেব বের হলে বড় রকম ঝামেলা পাকাবে, তাই যা করার দ্রুত করতে হবে। এদিকে মকবুলের হাঁপের টান বেরিয়ে চলেছে। সেদিকে নজর না দিয়ে ওরা গরম পানি আনতে সেগুলো তৌকিরের গায়ে ঢালার নির্দেশ দিল মাহাদ। মাহাদের এমন নির্দেশে আলতাফ সাহেব ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে সব স্বীকার করে বলল, আমার ছেলের চিকিৎসা দরকার, ওকে আর কষ্ট দিও না তোমরা। আমি সব স্বীকার করে নিচ্ছি। আমি মকবুল, আমার ছেলে সহ এই বাসায় কিছু কাজের লোক এই কাজে অংশীদার ছিলাম।
আমরা খুব অন্যায় করেছি, হিংসার বশীভূত হয়ে এমন কাজ করেছি। আমাদের উচিত হয়নি এমন কাজ করার। আমাদের মাফ করে দাও। ব্যাস, এতটুকুর জন্য তো শুধু ছেলেটাকে এত কষ্ট করলেন আপনি বাবা হয়ে। আপনি এখান থেকে যাবেন, কিন্তু এত আরামে সেই সিগারেটের চোরে নয়, বরং হ্যান্ডকাপ হাতে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে। অনেক খেলা খেলেছেন আমাদের সাথে, আপনার বাপ ছেলে মিলে। কথাগুলো বলতে আফতাব কামরান সাহেবের পা চিপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। স্যার, অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার ছেলেটাকে বাঁচতে দেন, ওর ভবিষ্যৎ নষ্ট করে দিবেন না প্লিজ। ওকে আর দেশেই রাখবো না। জাস্ট শাট আপ। সাবিনার থেকে করুণ আর ভয়ার্থ অবস্থায় আপনাদের ছেলের কাছে জীবন ভিক্ষা চেয়েছিল। কই, তখন কোর দয়া হয়েছিল সাবিনার উপর? আরে ওর রাগ তো আমাদের উপর ছিল। তাহলে সাবিনাকে কেন এত নিকৃষ্টভাবে মরতে হলো? আমি দুহাত জোর করে নীরবের চোখে পানি ফেলেছি। তবু আপনার ছেলের দয়া হতে দূরে থাক। এতটুকু কম নির্যাতন করেনি সাবিনাকে মারতে। এত এত কষ্ট দিয়ে মেরেছে যে রুহ পর্যন্ত কেঁপে উঠেছে। আর ওই মানুষকে আমি মাফ করব? কখনো নয়, কোনো মাফ নেই। এতটুকু দয়া বা আফসোস আমার নেই। ভাইয়া, ওদের আমার চোখের সামনে থেকে সরাও। ওরা জানোয়ারের থেকে অধম, শরীরে শুধু মানুষের চামড়া গায়ে দিয়ে ঘুরে বেড়াতো। মকবুল সহ আলতাবকে সেদিন গ্রেফতার করা হয়। সমস্ত অপকর্ম তারা নিজের ঘাড়ে নেয়। সাবিনার মৃত্যুর পর মাহাদ ওকে দেখেনি, এমনকি ওর কবরে পর্যন্ত যায়নি। আজ ফুয়াদ, মাহাদ এবং ওদের বাবা সাবিনার কবর জিয়ারত করতে এসেছে। সবার চোখেই পানি। মাহাদের চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সে এখনও ভুলতে পারছে না। কবর জিয়ারত করে বাসায় আসলো তারা। বাতাসি বিবি আজও সাবিনার জন্য গুনগুন করে কাঁদছে। সেটা দেখে কুসুম বাতাসির কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এতেও বাতাসির ভেতর কোনো পরিবর্তন দেখতে পেল না। অবশেষে ফ্লোরে বসে এক ধ্যানে বাতাসির দিকে চেয়ে রইল। এবার বাতাসি তার আঁচলখানা দিয়ে চোখ নাক মুছে কুসুমের দিকে চেয়ে বলল, কি রে, আয়ের দিকে অমন ড্যাব ড্যাব করে চায়া আসুস কেন? দাদি, আপনি সাবিনা বাবুর জন্য হাসা কান্দন কাঁদছেন না অভিনয় করে কাঁদতো? বাতাসি বিবি চোখ দুটো রসগোল্লার মতন করে রাগী গলায় বলল, আই মিসা কান্দি, তুই কি কইবার চাস? কয়বার তো অনেক কিছুই চাই, তাই আপনারা তো আমার চাকরি নট আউট করে দিবেন। দুদিনের মাইয়া এসে গলার রক ফুলায় কথা কসাইল লগে? না, কিছুই কইতাম তো, শুধু কইছি আপনি তো সুবিধাবাদী লোক, নিজের স্বার্থখান আগে দেখেন। তো এইবার কোন স্বার্থে বুবুর জন্য কাঁদছেন? বুবু কি আন্নেরও সামনে দেখা দিছে যেমনটা আমাকে দেখা দেয়? বাতাসি বিবি এবার থতমত খেয়ে গেল। সাবিনার স্বপ্নে আইছে তোর? সাবিনা কেন আইব? এই তো মইরা গেছে, এই কই থেকে আইব? ওই তো মরে গিয়ে সে অহন ভূত হয়ে গেছে। আমি মনে হয় বুবুর জন্য চিন্তা বেশি করি, তার জন্য আমারে দেখা দেয়। তো আপনারা দেখা দেয় না এখনো? আপনি যে কান্দা কান্দেন তার জন্য। এতদিনে তো আপনার কাছে আলবাত আসতো, বুঝলেন? আমার আদি পুরুষগণ বায়দার জাত ছিল, অনেক টুকটুকা জানতো। আমিও শিখছি, সেই অভিজ্ঞতা থেকেই করলাম। বাতাসি নড়ে চড়ে বসলো এবার। না, আর কান্দন যাইব না। শেষে যদি সত্যি সত্যি সাবিনার ভূত আয়ের ঘাড় মটকায়, তাইলে তো শেষ। আর কান্দন যাইব না বলে চোখ মুখ কটকটা করে মুছে কুসুমকে কাছে ডাকলো। কুসুমও ভাবলেইসীন হয়ে বাতাসির কাছে গিয়ে পা তুলে বসে বলল, কন কি কইবেন? তুই হাসা কইতাছস? আমি তো সাবিনা বুবুরে দেখি আমার ঘরে। বুবু মানে মেলা দুঃখ, বুঝলেন দাদি? খালি কান্দে আর কান্দে, মনে হয় একা থাকতে পারছে না কবরে। একজন সাথী লাগবো, তারই প্রতিদিন লইতে হে। বাতাসি ঢোক চিপে বলল, যা, কি কস? ওগুলো আবার হয় নাকি? তা যখন এইসব কিছুই জানতে পারছস আগে থেকে, তাইলে তো ক মোর স্বামী কই আছে? হেই কি এখন আয়ের আশেপাশে ভূত হয়ে ঘুরে বেড়াইতেছে? ওল্লা দাদি, আপনি কি কন? আপনার স্বামী মরবো কেন? এত ভালো একজন মানুষ, তারে মরতে কেন বেহুদা মুখে? মাহাত ভাইজান মারবো কেন? আপনার মুখে চুল কেনি পুরুক দিনে রাতে এমন কয়টা আর একবার কইলে। কথাগুলো বলে কুসুম মুখে এই এতগুলো সোয়াল পোয়াল পয়দা করছি মাহাদের লাইকে। ওর বাপ আর সোয়াল
তাইলে বোঝ ওর বাপ মা আয়ের হইলে আয়ও একখান ঢকাল স্বামী ছিল। এখন কহে কই থাকে, না কইতে পারলে কিন্তু তোর পুষ্কারিনে পানিতে চুবামু। আমি সাঁতার জানি মতলববাজ মহিলা। আপনি সব সময় ভাইজানের স্বামী স্বামী করে ডাকেন, তো আমি কি ভাববো? হ্যাঁ, আমি তো ভাবছি সেই আপনার স্বামী। আর আমার মনে হয় আপনার স্বামী মানে ভাইজানের দাদা সাবিনা বুবুরে বিয়া করছে। বুবু সেই দুঃখে কান্দে আর আপনার লইতা হেসে। আপনি কি ক্ষমতাবাজ মহিলা নাকি? সাবধানে থাকেন।